আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সারা বিশ্বের সব স্পোর্টস ইভেন্টই এই মুহূর্তে জমজমাট অবস্থায়। মোটর রেসিং ফিরেছে ট্র্যাকে, কোর্টে ফিরেছে টেনিস এবং গলফও চলছে একেবারে পূর্ণোদ্যমে। ফুটবলে কিন্তু একটা জমজমাট দিন আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইউরো নেশনস লিগের সেমিফাইনালে যে লাইন আপ সেটি অর্ধেকটা চূড়ান্ত হয়ে যাবে আজকে। বিশ্বকাপ বাছে আর্জেন্টিনা ব্রাজিল আগামীকাল নামছে। বাংলাদেশেরও আজকে বড় ম্যাচ বলতে গেলে দ্বিতীয় ম্যাচে নেপালের এগেনস্টে নামছে। যে লক্ষ্যটা ছিল ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে যাওয়ার এবং তার লক্ষ্য পূরণে কতটা সফল হয় বাংলাদেশ সেই বিষয়টাও তো আজকের আলোচনায় থাকবে। আমাদের এক নজরে আজকে শীর্ষ খবরগুলো একটু দেখে নিতে চাই। আজ দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি। না থেকেও আলোচনায় জেইমি ডে। করোনা আক্রান্ত কোচকে মিস করলেও তার জন্য ভালো খেলতে চায় স্বাগতিকরা। প্রতিপক্ষ নেপালও সেখান থেকে প্রেরণা খুঁজছে বাংলাদেশের ভুলের। উইনিং কম্বিনেশনে পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। দলে ফিরছেন অভিজ্ঞ আশরাফুল ইসলাম রানা ও ইয়াসিন। অধিনায়ক জামাল ভুঁইয়া এই ম্যাচেও জয় উপহার দিতে চান দেশবাসীকে। আমরা দিচ্ছি একটু খুশি থাকেন। ইফ ইউ লুজ সবাই পক 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 করবে। প্রথম ম্যাচে স্বাস্থ্যবিধি রক্ষা করতে না পারার দায় স্বীকার করে আজ কঠোর হবার আশ্বাস দিয়েছে ফুটবল ফেডারেশন। করোনা আক্রান্ত জেমি ডেকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতার যাবে বাংলাদেশ। সুস্থ হলে যোগ দেবেন তিনি দলের সাথে। কাতারে 14 দিনের পরিবর্তে 3 দিনের কোয়ারেন্টিন। 2020 সালে শেষ ম্যাচ খেলতে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে ভোর 5টায় উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। নেইমারকে ব্রাজিলে রেখেই মন্তেভিডিও গেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নজরে থাকবে ফিরমিনো, জেসুস, রিচার্লিসন ট্রায়ো। করোনা আক্রান্ত লুইস সুয়ারেজ ছিটকে যাওয়ায় দুশ্চিন্তা উরুগুয়েতেও। 19 বছর ধরে সেলেসাওদের হারাতে পারে না লা সেলেস্তেরা। অন্যদিকে কোনো অনুশীলন ছাড়াই সকাল 6:30টায় পেরুর বিপক্ষে নামছে আর্জেন্টিনা। রাজনৈতিক অস্থিরতার কারণে কঠোর নিরাপত্তায় লিমা পৌঁছেছে মেসির দল। ইউএফএ নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাত 1:45টায় মাঠে নামছে জায়ান্টরা। শেষ 4-এ ওঠার সহজ সমীকরণ ফ্রান্স ও জার্মানির। কঠিন পর্তুগাল স্পেনের। অঘোষিত কোয়ার্টার ফাইনালে স্পেনকে জিততেই হবে। শুধু ড্রয়ে সম্ভব জার্মানদের সেমিফাইনাল মিশন। পর্তুগালের ক্রোয়েশিয়াকে হারালেই চলবে না, অপেক্ষায় থাকতে হবে ফ্রান্সের হারের। 1 পয়েন্টই যথেষ্ট বিশ্ব চ্যাম্পিয়নদের। ফেসবুক লাইভে রামদা হাতে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়ে তোলপাড় সৃষ্টি করেছে সিলেটের এক যুবক। পরে অনুশোচনা জানালেও তথ্য প্রযুক্তি আইনে মামলা হয় তার বিরুদ্ধে। সকালে তাকে গ্রেফতারও করে সিলেট মহানগর পুলিশ। কলকাতায় পুজোর অনুষ্ঠানে যাওয়া শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের ফাইনাল আজ। করাচিতে রাত 9টায় স্বাগতিক কিংসের মুখোমুখি হবে তামিম ইকবালের লাহোর কালান্দার্স। করাচি লাহোর দুদলই প্রথম শিরোপার খোঁজে প্রথমবার এসেছে ফাইনালের মঞ্চে। তামিম ইকবালকে দেখা যাবে ফখর জামানের সঙ্গে ওপেনিংয়ে। মুখোমুখি 10 দেখায় 6-4 ব্যবধানে এগিয়ে করাচি কিংস। মোটামুটি অনেকগুলো খবরই আমরা দেখতে পেলাম। এই খবরগুলোর মধ্যে যাচাই বাছাই আমরা কিন্তু করেছি বাংলাদেশের সাথে নেপালের আজকের যে ম্যাচটি আছে সেই ম্যাচটিকে। আমরা জানি যে কাতারে বিশ্বকাপ বাছাই খেলতে যাবে বাংলাদেশ দল। তার আগে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের একটা ভালো টিম কম্বিনেশন খুঁজে পাওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। আর এই ম্যাচটি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে হাজির হয়েছেন আমাদের সঙ্গে জাতীয় দলের সাবেক ফুটবলার, ফুটবল কোচ এবং বিশ্লেষক সাইফুল বারী টিটু। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা আলোচনায় যাব। যেটা বলছিলাম আসলে আজকে বাংলাদেশের সাথে নেপালের দ্বিতীয় ম্যাচটা রয়েছে। প্রথম ম্যাচ আপনি দেখেছেন, 2-0-তে জেতা। বেশ কিছু বলা যায় যে পরীক্ষা নিরীক্ষায় বলা যায় লাস্টে যখন 8 থেকে 9 মাস আগে বঙ্গবন্ধু গোল্ড কাপে আমরা বুরুন্ডির সাথে লাস্ট ম্যাচটা ছিল বাংলাদেশের। তারপর বলা যেতে পারে যে একটা লম্বা সময় ফুটবলে ছিল না, পেশাদার লিগ শুরু হওয়ার আভাস ছিল। শেষ পর্যন্ত করোনার কারণে হলো না, মাঠে খেলা না থাকা এবং পরবর্তীতে ফেরা। প্রথম দেখায় আসলে বাংলাদেশ দলের এই ফেরাটাকে কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমি বলবো যে এটা ভালো মনে হয়েছে, যে এই অর্থে যে আমরা দীর্ঘদিন পর খেলা মাঠে ফিরেছে এবং সেটা একটা আন্তর্জাতিক খেলা দিয়ে। প্লাস হচ্ছে যে জেতাটা একটা প্লাস পয়েন্ট। কিছু মানে বলবো যে ভুলভ্রান্তি কিছু থাকবেই, ছিল এবং নেপালেরও ছিল। সো সেই হিসেবে একদম খুব পারফেক্ট হাই লেভেল বা হাই ইন্টেন্সিটি, হাই কোয়ালিটি ইন টার্মস অফ স্পিড অ্যান্ড বলবো যে টেম্পো অফ দ্য ম্যাচ ওইটা হয়তো ছিল না। এটা তো স্বাভাবিক, এক্সপেক্টেড, কারণ দীর্ঘদিন খেলার পরে ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইউরোপের বিভিন্ন লিগেও দেখা গিয়েছে ওই জড়তা প্লেয়ারদের মধ্যে ছিল। সো ওই জিনিসটা যদি আমরা ধরি এবং সব মিলিয়ে আমি বলবো যে
ভালো মনে হয়েছে। স্পেশালি আমাদের যেটা প্লাস পয়েন্ট আমার কাছে, যে বাংলাদেশ গোল করতে পারে কম, গোল করার ক্ষমতা আমাদের আসলেও কম। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে দুইটা বেশ ভালো গোল হয়েছে, যেটা আসলে খুব সচরাচর দেখা যায় না। অবশ্যই আমরা এই প্রসঙ্গে আলোচনা অব্যাহত থাকবো। একটু দর্শকদের জানিয়ে দেই, আপনারা চাইলেও কিন্তু আমাদের আলোচনায় যুক্ত হতে পারেন, প্রশ্ন রাখতে পারেন সাইফুল বারী টিটুর কাছে। যদি কোনো জানতে চাওয়া থাকে, স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, সেখানে টেলিফোন করতে হবে। এবং আমরা পুরো আয়োজন জুড়ে বাংলাদেশ এবং নেপাল ম্যাচটি নিয়ে কথা বলছি। এবং বললেন আপনি যে ইন্টেন্সিটিটা ভালো ছিল, করেছে, মনে হয়েছে কি যে আরও কিছু গোল হতে পারতো বিকজ অফ নেপাল। আমরা দেখেছি যে তাদের অনিল গুরুং থেকে শুরু করে আরও যে টপ প্লেয়াররা আছে, এদের কাউকে কিন্তু আমরা দেখিনি। রঞ্জিত ধামালও এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তিনিও কিন্তু তিনিও ছিলেন না আজকে, যদিও তার ফেরার কথা। কিন্তু আরেকটু কি শার্প বাংলাদেশ কি এক্সপেক্ট করতো কিনা? প্রস্তুতিও আগে থেকে নিচ্ছে, সব কিছু মিলে মেন্টালি হোম ম্যাচ। না, আমি মনে করি না। কারণ হচ্ছে যে 7 মাস 8 মাস একদমই কোনো ধরনের ম্যাচের থেকেই বাইরে ছিল বাংলাদেশের প্লেয়াররা। বাসায় নিজেরা যতটুকু করতে পেরেছে, এবং আমি জানি ন্যাশনাল টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপিংয়ের মাধ্যমে প্লেয়ারদের নির্দেশনা ছিল, মাঝখানে একটা ক্যাম্প করা শুরু করে আবার বন্ধ হয়ে গিয়েছিল। তো সব মিলে আমি বলবো যে এর চেয়ে ভালো কিছু করার স্কোপ হয়তো ছিল না, বা ক্ষেত্রটা হয়তো ছিল না। বাট একটা জিনিস যে বলবো যে নেপালের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে ওরা যেইভাবে খেলেছে, ওদের কিন্তু জোহান কালিন যে ওদের সুইডিশ কোচ, সেও আসেনি এখানে। এবং ওরা অনেকটা যেই ফরম্যাটে খেলেছে বা ফরমেশন ছিল 4-2-3-1 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে, ওইখানকার অনেকগুলি প্লেয়ার হয়তো অনুপস্থিত ছিল করোনার কারণে, অনেক প্লেয়ার বাইরে ছিল। যেমন বলবো ওদের মিডফিল্ড ট্রায়ও যেটা, তার মধ্যে শুধু অঞ্জন বিস্টা এসেছে আর কি, এবং ও সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার। গত ম্যাচেও চোখে পড়েছে, ও লেফট উইং দিয়ে খেলেছে, বাট মেইনলি মিডফিল্ডে খেলে। সো ওদের যে বিশাল রায় এবং রোহিত চাঁদ সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার ওদের, সেও ছিল না। তো সেই হিসাব করলে আসলে বাংলাদেশ 3 সপ্তাহ পেয়েছে, বা 3 সপ্তাহ কিন্তু এনাফ টাইম না আফটার 6-7 মান্থস আউট অফ কম্পিটিটিভ ফুটবল। সো সেই হিসাবে বাংলাদেশ, আমি বলছি ইন্টেন্সিটিটা আরও যতটা আশা করা ছিল ওটা হয়তো হয়নি। এবং ট্রানজিশন মোমেন্টে দেখা গিয়েছে যে দুইটা টিমেরই জড়তা ছিল খুব তাড়াতাড়ি। যেমন অ্যাটাকিং ট্রানজিশনে গেলে বল পাওয়ার সাথে সাথে আমরা কিভাবে যাব, কত তাড়াতাড়ি অপোনেন্টের দুর্বল জায়গায় আঘাত করা যায়, কিংবা যখন বল হারাচ্ছি আমরা ডিফেন্ডিং ট্রানজিশনে, তখন কত তাড়াতাড়ি আমরা নিজেদের কম্প্যাক্টনেসটা আনবো। ওইটাতে দুইটা টিমেরই কমতি কিছুটা ছিল। বাট বাংলাদেশের জন্য যেটা পজিটিভ ছিল, আমি মনে করি যে ডিফেন্ডিং ওয়াজ বেটার দেন নেপাল। ওইটাই ছিল আসলে টার্নিং পয়েন্ট, যেখানে বাংলাদেশ গোল কনসিড করেনি এবং দুইটা খুব ভালো গোল দিয়েছে। অবশ্যই আপনার কাছে স্বস্তির জায়গাটা কোনটা হলে আপনি বেশি খুশি হবেন, যে বাংলাদেশ দুটা ম্যাচে কনভিনসিংলি জিতছে, নাকি কাতার ম্যাচের ভালো প্রস্তুতি আপনার 100% হলো, সেটা হওয়াটা আপনার কাছে বেশি স্যাটিসফাইং? টিল নাও এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে এখনো পর্যন্ত বাংলাদেশ একটা ভালো কম্বিনেশনের খোঁজে একটু দলে অদল বদল বেশি করছে বা করতে চাইছে। যেমন সেন্টার ব্যাকে আজকে রিয়াদুল রাফির পরিবর্তে ইয়াসিন খানের খেলাটা অলমোস্ট কনফার্ম করেই ফেলেছেন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এবং একই সঙ্গে আরও একটা চেঞ্জ, গোলরক্ষক রানা আজিকোর জায়গায় খেলবে। এরকম কিছু চেঞ্জেস হয়তো অবশ্যই আসছে। এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলোকে আপনি কেমনভাবে আপনার বিশ্লেষণটা? না, এটা আমি প্রথমত আমি বলবো যে আসলে কাতার ম্যাচের ব্যাপারটা তো ছিল না। প্রথমে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ দিয়ে অনেকদিন পর খেলা ফিরবে, এটাই বড় ফ্রেন্ডলি, ওইটাই ছিল মেইন। পরে যখন কাতার ম্যাচ আসলো তখন সমীকরণটা একটু অন্যরকম হলো। এই জন্য গত ম্যাচেও দেখা গিয়েছে বাংলাদেশ সচরাচর ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে যেই ধাঁচে খেলেছে, স্পেশালি কম্পারেটিভলি স্ট্রঙ্গার অপোনেন্টের এগেনস্টে, ওই ধাঁচটাই বজায় রেখেছে। নেপাল একটু খর্বশক্তি হলেও, সো ওই জিনিসটা থেকে বেরোতে চায়নি, একমাত্র ফোকাসিং অন দ্য 4th ডিসেম্বর যেটা কাতারের সাথে ম্যাচ, ওইটার জন্য। আরেকটা জিনিস হচ্ছে প্লেয়ার পরীক্ষা নিরীক্ষার কিছু নেই। মেইন হচ্ছে যে ম্যাক্সিমাম প্লেয়ারকে দীর্ঘদিন বাদে কম্পিটিটিভ একটা ম্যাচের স্বাদ দেওয়ার জন্য একটা ব্যাপার, এবং আরেকটা হচ্ছে যে প্লেয়ারদের কিছুটা সেফগার্ডে রাখাটাও আরেকটা ব্যাপার, যে ইনজুরি যেন না হয়। কারণ এতদিন পরে হঠাৎ করে 90 মিনিটস খেলতে গেলে ইনজুরির চান্স থেকে যায়। সো স্পেশালি কিছু কিছু পজিশনে যেখানে দেখেছি আমরা জামাল এবং মানিক মোল্লাকে একবারে উঠিয়ে দিল সেকেন্ড হাফের শুরুতেই, আবার ওইখানেই নামলো ফাহাদ এবং সোহেল রানা। সো কিছু কিছু জায়গায় ওই জিনিসটা আমার মনে হয় ওই দুইটা জিনিস মাথায় রেখে, তো এটা কোনো টিম নিয়ে পরীক্ষা নিরীক্ষা আমি বলবো না। আমি মনে করি যে ওই ঘুরে ফিরে যে টিমটাই ম্যাক্সিমাম খেলেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে, তারাই হয়তো স্টার্ট করবে কাতারের সাথে। কিছু নতুন মুখ যারা, তাদেরকে হয়তো দেখে নিতে চাইছিলেন কোচ। আমরা আলোচনায় আছি এবং থাকবো। আর একজন দর্শক আমাদের সঙ্গে
যুক্ত হচ্ছেন একজন দর্শক। দর্শক কে বলছেন, আপনার পরিচয় জানাবেন, এরপরে প্রশ্ন মতামত। আমার নাম মোহাম্মদ সুমন। জি, হ্যাঁ, বাংলাদেশ দল এত ভালো খেলার পরও গোল পাচ্ছে না কেন? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আমরা এই প্রসঙ্গেই আলোচনার মধ্যে যেতাম একটু পরে হয়তোবা, এবং ফিনিশিং নিয়ে আমরা কথা বলবো। তবে একটা বিষয় যে আপনি বলছিলেন যে যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্যাম্পেইনে মোস্ট অফ দ্য টাইম খেলেছে তাদেরকে হয়তোবা স্টার্ট করানো হবে, যেমন তপু, ইয়াসিন কিংবা সেখানে বিশ্বনাথরা তো অবশ্যই আছেন। তবে বাংলাদেশ দল কি আপনার কাছে মনে হচ্ছে যে এখন এক্সপিরিয়েন্স থেকে কিছুটা তারুণ্যের দিকে মুভ করে গেছে? বিকজ অফ আশরাফুল রানাকে প্রথম ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি, মামুনুল ইসলামও ইনজুরিতে আছে, কিন্তু টিমের মধ্যে সেটার ফ্লোতে কোনো মানে প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, এবং হেভিলি রিলাই যেটা করতো একসময় যে খুব এক্সপিরিয়েন্স 2-4টা প্লেয়ারের প্রতি, সেই জায়গাটা থেকে বাংলাদেশ একটু বের হয়েছে কিনা, বা চিন্তা ভাবনার জায়গা থেকে? এই ট্রানজিশনটা তো আসতেই হবে, কারণ হচ্ছে যে এখনও মামুনুল, রানা তাদের অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশের ফুটবলে, বাট একটা সময় গিয়ে তো তারুণ্যের দিকে ঝুঁকতে হবে। এরা যখন চলে যাবে তখন এদের জায়গায় কারা আসবে? এবং জেমিডের প্রথম থেকেই আমরা দেখেছি যে খুব গুরুত্ব দেওয়া যে প্লেয়ারদের অ্যাথলেটিক্যাল কোয়ালিটিসের উপর, সক্ষমতার উপর, যে 90+ মিনিট হাই টেম্পোতে খেলতে পারে ওই ধরনের প্লেয়ারদের বেশি চয়েস করা স্কোয়াডের জন্য। কারণ বাংলাদেশের যেই স্টাইলটা তারা অ্যাডাপ্ট করার চেষ্টা করছে সেই স্টাইলে অনেকটা এই ধরনের সক্ষমতাটা খুব জরুরি, যে ডিপ ডিফেন্ডিং করা। এবং ডিফেন্ডিং মানে হচ্ছে যে আপনি বলের পিছনে দৌড়াতে হচ্ছে বলকে ঠেকানোর জন্য, উইদাউট বল, আবার বল যখন পাচ্ছেন কুইকলি যাওয়ার জন্য। সো ওই জিনিসটা তো অনেক দিন ধরেই করে আসছে, বাট আমি একটা জিনিস মনে করি যে অভিজ্ঞতার মূল্যটাও আছে। এবং এখানে দর্শকের যে প্রশ্নটা সেদিকে আমি বলবো যে মতিন মিয়া না থাকাটা একটা বড় ব্লো আমাদের জন্য, কারণ মতিন মিয়া এবং জীবন এই দুইজনই কিন্তু গত লিগে লোকালদের মধ্যে অনেকগুলি গোল করেছে। তাদের না থাকাটা, এবং জীবন কিন্তু যে পজিশনটা খেলছে, গত ম্যাচের গোলটা যদি আমরা দেখি যে সে পিছন থেকে বলটা বোধহয় মিডফিল্ডে মানিক বোধহয় উইন করে জীবনকে দিয়েছে। জীবন খেলছিল নাম্বার 10-এ বা প্লেমেকিংয়ের ওই ভূমিকাটায়, যে স্ট্রাইকারের জাস্ট পিছনে। সো ও ওইখান থেকে বলটা পেয়ে সাদুদ্দিনকে রাইট সাইডে দেয়, এবং দিয়ে কিন্তু সে ওই স্কোরিং জোনে, প্রাইম স্কোরিং জোন যেগুলি, ওগুলাতে সে রান করেছে, এবং ওইখানে কিন্তু ওই জীবন যাওয়াতেই কিন্তু গোলটা হয়েছে। তো আমি মনে করি যে মতিন মিয়াও কিন্তু এই ধরনের রান করা প্লেয়ার, যে নাকি গোলের সামনে বেশ দুর্ধর্ষ। তাদের দুজনের জুটিটা একটু বেশ এবং অ্যাকুরেসি মতিন মিয়ারও বেশ ভালো। তো বাংলাদেশে ও থাকলে একটা প্লাস পয়েন্ট আরও থাকতো। আর নর্মালি আমি বলবো যে নেপালের ডিফেন্ডিংটা ওই দিন অত বেশি ভালো ছিল না, প্লাস হচ্ছে ওদের রঞ্জিত ধিমাল এবং দেবেন্দ্র তামাং, যে নাকি আরেকজন সেন্টার ব্যাক, সেও ছিল না। তো ওদের মানে ফুল যে হ্যাঁ ওইটার সুযোগটাও বাংলাদেশ নিয়েছে। তো গোল স্কোরিং আসলে আসবে আসলে ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে। তাহলে তো আজকে একটা কঠিন চ্যালেঞ্জই বলা যায়, রঞ্জিত ধিমাল অন্ততপক্ষে ফিরছেন, এবং স্বাভাবিকভাবেই এটা খুব স্বাভাবিক যে কিছু ভুলগুলি যেগুলি ছিল, যেমন আমি মনে করি যে দুই টিমই যেটা করেছে যে বল হারানোর সাথে সাথে মিডফিল্ডে নেমে এসছে টিম, হাই প্রেসিং কেউ করেনি। নেপাল হয়তো শেষের দিকে একটু চেষ্টা করেছিল গোল শোধের জন্য। সো তখন হবে কি ওই কঠিনই হবে যে মিডল থার্ড দিয়ে খেলে অ্যাটাকিং জোনে যাওয়াটা একটু কঠিন হবে দুই টিমের জন্য। অবশ্যই মানসিকতা একটা বড় ব্যাপার। আপনি বলছিলেন জীবনের কথা, খুবই ক্লেভার গোল স্কোরিং পজিশনগুলোতে সে মুভ করে যায়, ওই জায়গাগুলোতে তাকে খুব কুইক পাওয়া যায়। আমরা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্যাম্পেইনে দেখেছি জীবনকে লোন স্ট্রাইকার হিসেবে ইউজ করাতে জেমিডেকে। এবার একটু নিচে নামিয়ে সুমন রেজাকে সেই জায়গাটা দেখা হয়েছে, ইয়াং ব্লাড, এবং এই রোলটাই, এই রোটেশনটাই আপনার কাছে মানে কি মনে হয়েছে? ওয়েল সে তো বাড়িধারা শেষে আবার সুমনকে তুলে, হ্যাঁ মানে মেইনলি ওকে দেখা গিয়েছে যে মানে দেখার জন্যই দিয়েছে, যে প্র্যাকটিসে খুব ভালো করছিল আমি শুনেছি, এবং উত্তর বাড়িধারার হয়ে সে ভালো খেলেছে। তো সেই হিসাবে দেওয়া, এবং নাথিং রং উইথ দ্যাট, সে দেখতেই পারে, এবং সেই অনুযায়ী সে যতক্ষণই মাঠে ছিল যাই করেছে নট ব্যাড আমার দৃষ্টিতে। এবং কারণ এইসব পর্যায়ে এসে এদের মোটিভেট করতে হবে, তার তো বিগ ম্যাচ এক্সপোজার, এটা এরকম ম্যাচ তো প্রথম ম্যাচ ন্যাশনাল টিমের হয়ে, তো আমাদের অন্য নজরে তাকে দেখতেই হবে, এবং আরও যেন সুযোগ তাকে আমরা দিতে পারি। এখানে ও না খেলে সুফিল খেলবে, এরকমই কারণ জীবনকে দেখা গিয়েছে জীবন ম্যাক্সিমাম খুব এফেক্টিভ ছিল আবাহনীর হয়ে যখন সানডের পিছনে খেলেছে, এবং ওই পজিশনটাতেই কিন্তু ন্যাশনাল টিমে তাকে আনা হয় পরবর্তীতে, মানে একটু পেছনে স্ট্রাইকারের পিছন থেকে হয় কি জীবনের যে টেন্ডেন্সিটা একদম নাম্বার 9 হিসাবে খেলতে পারে, বাট ও পছন্দ করে লিঙ্ক আপ প্লে করতে, যে এসে উইংয়ের সাথে খেলা কিংবা মিডফিল্ডের সাথে খেলা,
স্পেশালি যদি আমি লেফট সাইডে ইব্রাহিমের সাথে করি, তখন স্ট্রাইকিংয়ের থেকে যদি অন্য কেউ যায়, ইব্রাহিম তৈরি করে নিতে পছন্দ করে। ওই লিঙ্ক আপ প্লেটা ভালো হবে, কারণ ওর বল রাখারও ক্ষমতা ভালো, সেই হিসাবে ও ওই পজিশনে মানিয়ে নিয়েছে আর কি। এবং জীবনের এটা তো অনেকটা হয়েছে, এবং জীবন ইন্ডিয়া ম্যাচেও অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ছিল এবং পরবর্তীতে। তবে কাতার ম্যাচ নিয়েও আলোচনা করতে হয়। ম্যাচটা যেহেতু ওয়ার্ল্ড কাপ বাছাইয়ের মর্যাদাই পেয়ে গেছে, প্রীতি ম্যাচ ছিল শুরুর দিকে, এটা ভাবা হচ্ছিল, এবং বলা যেতে পারে এই গ্রুপে সবার আগে বাংলাদেশ কাতারই আবারও ওয়ার্ল্ড কাপ বাছাই ক্যাম্পেইনে ঢুকে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আজকে যদি বাংলাদেশ স্বাভাবিকভাবে নেপালের সাথে উইন উইন সিচুয়েশনে যেতে চাইবে, আরও একটা অল আউট উইনের জন্য যেতে চাইবে, এবং কাতারের সাথে নিশ্চয়ই স্ট্র্যাটেজি এমনটা হবে না। বাংলাদেশ কিন্তু মানে একটু কনজারভেটিভ ছিল গত ম্যাচেও, যে হাই প্রেসিং করেনি বাংলাদেশ। বল হারানোর সাথে সাথে মিডফিল্ডের সেমি হাই বলা যায়, কিছু 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 সেমি হাই ছিল। তো কাতারের সাথে তো এটা আরেকটু নিচেও নামতে পারে টিম। বাট একটা জিনিস হচ্ছে, এটা খুব ডিফিকাল্ট হবে, কারণ কাতারকে আমরা পেয়েছিলাম এখানে মাঠ ছিল একটু ভেজা মাঠ ছিল, কাদা ছিল, মনে আছে আমাদের বৃষ্টি হয়েছিল। তো ওইখানে প্লেয়েবল কন্ডিশন খুব কাতারের ফরে ছিল না। এখানে আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়া কিন্তু কাতারের সাথে ড্র করেছে, বাট 26 শটের গোল ছিল, শটের গোল, এবং গুরপ্রীতের কারণে কিন্তু গোলকিপার যে ইন্ডিয়া টিমের অনেক গোলের থেকে বেঁচে গিয়েছিল ইন্ডিয়া। সো এখানে আমাদের জন্য খুব কঠিন হবে ম্যাচটা, এটা নো ডাউট। এখন আমাদের হচ্ছে যে আমরা ডিপ ডিফেন্ডিং করব, হয়তো আমরা দেখেছি যে উইদাউট পজিশন আমরা 4-4-2 অনেকটা দাঁড়াই, দুটো উপরে রেখে প্রেসিংয়ের জন্য বা নেমে আসার পর 4-4-2 থাকায় আমাদের শেপটা। তো এখানে হচ্ছে যে 4-4 ব্যাংক থাকবে। নেপালও কিছু কিছু ক্ষেত্রে ওই দিন দেখেছি আমরা যে এই বিটুইন দ্য লাইন্স কিছু জায়গা খালি করে ওখানে বল নেওয়ার চেষ্টা করেছে, যেটা কাতার আরও বেশি করবে। কাতার দেখা যাবে যে ক্রমাগত সোয়াপ করবে, ওদের উইংয়ের প্লেয়াররা ভিতরে ঢুকবে, ভিতরের প্লেয়াররা উইংয়ে যাবে, স্ট্রাইকার ডিপে আসবে, তাদের উইং দুটো অত্যন্ত ভয়ঙ্কর, এবং অ্যাটাকিং মিডফিল্ডার ওই স্ট্রাইকারের জায়গায় রান করবে। তো ওই জন্য আমাদের যেটা করতে হবে, আমি মনে করি যে কম্প্যাক্টনেস থাকবে কাতারের সাথে, প্লাস হচ্ছে যে মার্কিং অ্যান্ড ইন্টারসেপ্টিং, যে এটা আমরা কোথায় কাকে করছি, এবং স্ক্রিনিংও থাকতে হবে, যে আমার পিছনেও দেখতে হবে যে পাঁচটা পিছনে কাউকে খালি জায়গায় আছে কিনা, দিচ্ছে কিনা, এবং কাউকে যদি আমি মার্ক করি কতক্ষণ ধরে মার্ক করবো, ফর হাউ লং, অনেকগুলি ব্যাপার চলে আসবে। এবং আমরা যখন বল জিতবো, ইন্ডিয়া যেটা করেছিল কাতারের সাথে আমার মনে আছে যে দুই উইংটা ভালো ইউজ করেছিল, এবং 5 থাকাতে যখনই বল উইং করছে দুই উইং কিন্তু খুব অ্যাটাকে গিয়েছে, এবং উইং দিয়েই তারা অ্যাটাক বেশি করেছিল কাতারকে। সো আমাদের ওইভাবে চিন্তা করতে হবে যে কীভাবে দ্রুত উইং দিয়ে যাওয়া যায়। অবশ্যই, এবং কাতার ম্যাচের স্ট্র্যাটেজিক্যাল এবং ট্যাকটিক্যাল আলোচনা আমরা আরও করব। তবে এই উইনটা, যে জয়টা বাংলাদেশ পেল 2015 সালে সবশেষ আসলে নেপালের সাথে জিতেছিল বাংলাদেশ, সেটাও ফ্রেন্ডলি ম্যাচই ছিল, এবং এই যে লং টাইম আগে প্রতিবেশীদের সাথে ক্রমাগত জেতা হতো, এখন আসলে সেটাও হয়ে উঠছে না। নিশ্চয়ই একটা মোরাল বুস্ট বাংলাদেশ দল পেল, উইন যার এগেনস্টে আসুক সেটা তো একটা বুস্ট করে দলকে। না, অ্যাবসলিউটলি, এবং আমি মনে করি যে দুইটা আমাদের জন্য ওয়ার্ল্ড ক্লাস গোল, আমাদের সাবকন্টিনেন্টের জন্য, এবং ওই দুইটা গোলই খুব সুন্দর। সেকেন্ড গোলটা স্পেশালি সুফিল যেভাবে, হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে সুযোগগুলি পেয়েছিলাম, বারেও লাগলো মানিক মোল্লার একটা শট, ইব্রাহিমের হেড ডিফেন্ডাররা সেভ করলো, তপুর হেডটা বারে থাকলে গোল হতো। সো অনেকগুলি পজিশন ছিল, বাট আমাদের ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, স্পেশালি যেহেতু কাতারের সাথে খেলতে হবে। আজকের ম্যাচে আমাদের ওই ইমপ্রুভমেন্টটার দিকে আগাতে হবে, যে আমাদের সেট পিসে আমাদের জোনাল মার্কিং অ্যান্ড ম্যান মার্কিং, যে আমরা যদি মিক্সড মার্কিংয়ে যাই, আমাদের প্রাইম এরিয়াগুলি ঠিকমতো আমরা মার্ক করছি কিনা, যেটা কাতারের সাথে খুব ভাইটাল হবে আর কি, কারণ কাতার মোর ডেঞ্জারাস ইন সাইড প্লেসেস দেন নেপাল। এবং আজকের ম্যাচ দিয়ে এটা শুরু করতে হবে যে আমরা কম্প্যাক্টনেসটা শুধু বল যখন হারাচ্ছি, শুধু সাইডের কম্প্যাক্টনেসটা না, আমাদের ইন টার্মস অফ লেংথ আমাদের আরও কমাতে হবে। কারণ গত ম্যাচে আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে ডিফেন্ডিং লাইন এবং মিডফিল্ড লাইনের মধ্যে একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে, ওই স্পেসটা দিলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এবং আজকেই যেন আমরা এটা করতে পারি, কারণ একটা কথা হচ্ছে যে যদি আমরা উপরে বল যাই একটা সার্টেন পজিশনে হুট করে এটা হয়ে যাচ্ছে, এবং এটা কেয়ারফুল থাকতে, এবং এটা হচ্ছে যে ট্রানজিশনে আমরা আরও কুইক হলে কিন্তু এটা আমরা মানে মিস্টেকটা ঢাকা যায়, বাট অনেক সময় একটু লেট করলে কিন্তু এটা আর রিকভার করা যাবে না। স্পেশালি একটা বল যেটা দেখলাম যে ক্রস হয়েছে, নেপাল ডান দিক থেকে ক্রস করেছে, বাংলাদেশের ডিফেন্ডিং লাইনটা সব ঠিক আছে, বাট যেই পজিশনটা সেকেন্ড ওয়েভ অফ অ্যাটাক হয়, অপোনেন্ট মিডফিল্ডাররা আসে টপ অফ দ্য পেনাল্টি এরিয়া, ওই জায়গাটা আমাদের মিডফিল্ড নামতে পারেনি,
কুইকলি আর কি। সো ওই জায়গাগুলিতে ইমপ্রুভ করতে হবে। প্লাস হচ্ছে যে আমার লং বল আমি খেলবো এটা যেন এফেক্টিভ হয়, যে অ্যাকুরেট থাকে, আমি কাকে দিচ্ছি, আমি শুধু ফলানোর জন্য না। আমরা এই স্ট্র্যাটেজিটা নিয়েও কথা বলবো। জিমিডিও একটু বলেছে, আপনি বলেছেন মিডফিল্ড কুইকলি নামেনি, এই ঘাটতিগুলো জিমিডিও দেখেছেন, যে কারণে একটু মিডফিল্ডের উপরে তিনিও একটু অসন্তুষ্ট ছিলেন জয়ের পাশাপাশি। আমরা আরও আলোচনা করবো বাংলাদেশ নেপালের দ্বিতীয় ম্যাচটি নিয়ে, ফিরছে একটা ছোট বিরতির পর। আবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশ নেপাল দ্বিতীয় ম্যাচ নিয়ে। একটা ম্যাচ এরই মধ্যে বাংলাদেশ জিতে গত শুক্রবার এগিয়ে আছে সিরিজে, এবং স্বাভাবিকভাবে নেপালও চাইবে এই ম্যাচে কামব্যাক করার জন্য, এবং সেই কামব্যাক করার জন্য তারাও পজিটিভলি নিচ্ছে। জেমি ডে হেড কোচ করোনায় আক্রান্ত, তিনি ডাগ আউটে থাকবে না। কোচ ডাগ আউটে না থাকলে তার প্ল্যানিংগুলো, ম্যাচ ট্যাকটিক্সগুলো তিনি যেভাবে ডিউরিং দ্য ম্যাচেস করেন, কিংবা যে একটা প্ল্যানিং, সেটা আসলে মাঠে কতটা অনুদিত হয়, এবং সেক্ষেত্রে বাংলাদেশ দল কতটা ইতিবাচক মাইন্ডসেট রাখতে পারবে জেমি না থাকে। রেগুলারিটি না থাকলে কিছুটা তো অস্বস্তি থেকে যাবে। বাট একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা টিমেই একটা অ্যাসিস্ট্যান্ট কোচ থাকা উচিত, হু ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য হেড কোচ। স্টুয়ার্ট ওয়াটকিন্স সেটাই রোলই প্লে করছেন ইন টার্মস অফ তার অ্যাবিলিটি, কোয়ালিটি। সো ওই হিসাব করলে যে সমস্যা হওয়ার কথা না। কারণ একটা জিনিস আমরা যদি দেখি, যখন ম্যান সিটিতে পেপ কাজ করছিল, তার অ্যাসিস্ট্যান্ট ছিল আর্টেটা। তো আর্টেটা এখন খুব ভালোভাবে সে আর্সেনালের দায়িত্ব পালন করছে। সো ওই ধরনের কোয়ালিটি আমার মনে হয় যে ওয়াটকিন্সেরও আছে। তো সেটা একটা, জামালও বলেছে, আমি শুনলাম যে প্ল্যান প্রোগ্রাম সবই আগের মতোই থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে করে মাঠে করে দেখানো আর কি। এবং সেক্ষেত্রে স্পেশালিস্ট কোচ তো আছে, ওয়াটকিন্স আছেন, গোলকিপার কোচ যিনি আছেন তিনিও এক্সপেরিমেন্ট করছেন। রানাকে এই ম্যাচে হয়তো চান্স দেওয়া হয়েছে, জিকোকে আজকে বসিয়ে রেখে। মূল নাম্বার ওয়ান গোলরক্ষক হিসেবে আপনার কাছে এখনও পর্যন্ত এই বাংলাদেশে যতটুকু আপনার কাছে রিসোর্স আছে, শহীদুল হ্যাঁ খুব ভুল করেছে লাস্ট 2-4টা ম্যাচে, হয়তো বা 2-1 ফাম্বলের কারণে বাংলাদেশকে অনেক বড় কস্ট দিতে হয়েছে, কিন্তু তারপরেও নাম্বার ওয়ান হওয়ার জন্য এই মুহূর্তে আপনার চোখে ফিটকে, এখানে একটা রেস চলছে। এটা তো আসলে একদম গোলকিপার কোচের মতামত এবং জেমিডের মতামত, তারা ঠিক করবে। আসলে তারাই জানে ট্রেনিং করে কে তাদের জন্য সুইটেবল হবে। বাট একটা জিনিস হচ্ছে যে দীর্ঘদিন তো রানা ম্যাচ খেলছে, তার এক্সপিরিয়েন্সটা তো আছে, এবং কাতারের মতো ম্যাচের আমার মনে হয় যে ওই ধরনের এক্সপিরিয়েন্সটাও কাজে লাগতে পারে। বাট বলবো জিকো কিন্তু ও আমার আন্ডার-19-এ 2015-তে 2.5 মাস ছিল, এবং ওর ওই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা যে গোলকিপার কোচ ছিল আমাদের সাথে, আমি আর মিন্টু ছিলাম টিমে, আমাদের সাথে ছিল ক্রিশ্চিয়ান, যে জার্মান গোলকিপার কোচ সোয়েসলার, ও কিন্তু জিকোকে নিয়ে অনেক কাজ করেছে। তো ওর লার্নিংটা ইয়েতে ভালো, এবং বসুন্ধরা কিংসে সে রেগুলার খেলে অনেক আগের চেয়ে অনেক পরিণত জিকো। তো আমার মনে হয় যে এটা আমাদের জন্য গুড নিউজ, যে একটা কম্পিটিশন আছে এখানে, কে 11-এ খেলবে, সেটা হচ্ছে সবচেয়ে বড়। এবং আমি মনে করি টিমের এনভায়রনমেন্টটা ওইটাই হওয়া উচিত, যে একসাথে 2-3টা প্লেয়ার একই পজিশনের জন্য ফাইট করছে। সো এখানে যখন যার বলবো যে পারফরমেন্স মনে হবে যে অপটিমাম লেভেল, তাকে খেলাবে, সেটা টিমের ডিসিশন। বাট এই অপশনটা থাকাটা ভালো, এবং কম্পিটিশনটা থাকা ভালো, যে কে ভালো খেলবে এবং ওই অনুযায়ী কে খেলবে। এবং এটা তো অবশ্যই একটা বিগ অপরচুনিটি, যে নেপালের সাথে খেলে এখানে সবাইকে দেখে নেওয়ার একটা সুযোগ কোচিং স্টাফের সবাই পাচ্ছেন। এবং স্বাভাবিকভাবেই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা বাংলাদেশের কিছুটা মিক্স আপ গেছে, কিছু পারফরমেন্স ভালো হয়েছে, গোল কনসিড করে ফেলেছে, যেমন কাতারের সাথে ম্যাচটাও নিশ্চয়ই আপনি দেখেছেন। পুরো ম্যাচটা জুড়েই কিন্তু বাংলাদেশ খারাপ যে খেলেছে তা বলা যাবে না। এবং আমরা দেখেছি যে হোমে বঙ্গবন্ধু গোল্ড কাপ লাস্ট যখন বাংলাদেশ খেললো, সেখানে আবার কিছু ল্যাকিংস ধরা পড়েছে, যে আফ্রিকান টিমগুলোর সাথে তাদের পাওয়ার ফিজিকের সাথে বাংলাদেশ দলের একটু ঘাটতি বা দুর্বলতার জায়গাগুলো, আরও কিছু ফোকাসের জায়গা আছে। যেমন দর্শকও বললেন যে গোলগুলো আসলে ক্রুশাল টাইমে আসে না, বের হয় না। ভালো খেলার পুরস্কারটা যদি আপনি গোল ঠিকভাবে না করতে পারেন, সেটারও তো আসলে ভ্যালু থাকে না। সেই ঘাটতিটা মিটিগেটের জন্য আসলে কতটুকু উদ্যোগ চোখে পড়ে? উদ্যোগটা কেউ নিবে না। আমি মনে করি এটা গোল স্কোরিং ইজ এ ইন্ডিভিজুয়াল স্কিল, পুরো ইন্ডিভিজুয়ালিস্টিক। এবং সেখানে আমি বলবো যে এদের সবার দায়িত্ব, যারা খেলছে, ইব্রাহিম শুড স্কোর মোর গোলস, সুফিল শুড স্কোর মোর গোলস। তাদের যে স্পিড, যে কোয়ালিটি আছে, সুফিলের যে কোয়ালিটি আছে, সুফিল কীভাবে ওই গোলটা করতে পারলো, ডিফেন্স কেন নেপালের ডিফেন্স ওকে ক্লোজ ডাউন করেনি? কারণ নেপালের ডিফেন্স চিন্তা করছিল ও এত ফাস্ট না, হয়তো ওকে ওইটা ওরা জাজ করতে পারেনি। সো ওর যে স্পিডটা, ওই স্পিডে কিন্তু এক ধাক্কাতেই সে ওই শট নেওয়ার মতো সিচুয়েশনে চলে গিয়েছে। তো আমি বলবো আসলে যে
জীবন থেকে শুরু করে সবার এটা দায়িত্ব যে আপনি বলতে চান মিডফিল্ডার কিংবা উইঙ্গার তাদেরও মোর রোল প্লে করতে হবে গোল স্কোরিং এর ক্ষেত্রে? Nowadays, goal scoring, it can come from the central back also, from corners, from free kick from side. Most of the defender এবং তবু গত ম্যাচে গোল পেতেই পারতো, যেটা বারে থাকলেই গোল, গোলকিপার কিরণ দেখছিল শুধু। তো আমি বলছি যে আসলে যে মোর ক্রিয়েটিং স্পেস, মোর চান্সেস ফর গোলস, এবং গোল হয়তো আসবে ওইভাবে। বাট একটা জিনিস হলো যে স্ট্রাইকারদের গোল করার জন্য এখন জায়গা কম দেওয়া হয়, অপোনেন্ট টিম জায়গা দিবে না, এটা খুব স্বাভাবিক। তখন আনলাইকলি সোর্স থেকে গোল পাওয়াটা বাংলাদেশের মতো টিমের জন্য জরুরি, বেশি। এবং মানিক মোল্লা গত ম্যাচে যে শটটা নিয়েছে, বিউটিফুল শট, বারে লেগেছে, বাট এটা যদি আপরাইট কর্নার থাকতে হয়তো গোল হতো। সো নট মানে হোয়াই নট ফ্রম দোজ সোর্সেস, গোল হতে পারে। সো একটা জিনিস আমি বলবো যে গোল স্কোরিংয়ের জন্য প্লেয়ারদের উপর আমাদের বেশি ভরসা করতে হবে, এবং প্লেয়াররা কিন্তু আমাদের এনে দিতে পারে গোলগুলো। অবশ্যই আপনার কথা ধরেই বলি, মতিন মিয়াকে নিশ্চয়ই মিস করে ফরওয়ার্ড জোনটা। অফকোর্স, আমি এই জন্য বললাম যে মতিন মিয়া একজন ন্যাচারাল গোল স্কোরার। সে অনেক দুরূহ কোণ থেকেও গোল করেছে, নিজের হাফের থেকে বল টেনে নিয়ে 4-5 জনকে কাটিয়ে গোল আছে, যেটা এএফসিতে বোধহয় গোল অফ দ্য মান্থ বা এরকম কিছু হয়েছিল। সো আমি বলবো যে ওকে মিস করাটা একটা বড় মিস বাংলাদেশের। ও থাকলে এই ধরনের, যদিও ন্যাশনাল টিমের পারফরমেন্স ওর কেন জানি আপ টু দ্য মার্ক, হ্যাঁ মানে ও হয়তো গোল করতে পারেনি, বাট থাকলে একটা অলওয়েজ একটা অপশন থাকতো। লাস্ট ম্যাচেও 4-2-3-1 জেমিডের ফরমেশন কিংবা ছক, কাতারের এগেনস্টে আমরা যখন দেখেছিলাম এরকম খেলেনি, সামনের দিনে হয়তো বা এরকম খেলবে না। 4-2-3-1 আসলে মানে কোন ধরনের প্লেইং স্টাইলের ইঙ্গিত দেয়? 4-2-3-1 কিছু কিছু ক্ষেত্রে আসলে এমন একটা ফরমেশন, খুব ফ্লেক্সিবল। বল যখন আমরা পাচ্ছি আমার ডিফেন্ডারদের কাছে বল, তখন একটা মিডফিল্ডার পিছনে থেকে আরেকজন উপরে চলে যেতে পারে। সো ওইটাই দেখা যায় যে 2, আর এখানে জীবন যদি ধরি আমরা, বাট যখন আমরা বল পাচ্ছি একজন মানিক নিচে থেকে জামাল উপরে গেলে গিয়ে জীবন আর জামাল দুজন হয়ে যেতে পারছে ফার্দার মিডফিল্ড হিসাবে। তো ওই হিসাবে আসলে এটা অনেকটা বিল্ড আপ করার ক্ষেত্রে খুব কার্যকরী একটা ইয়ে, বাট বাংলাদেশের অনেক সময় বিল্ড আপ করে না। সো ওই ক্ষেত্রে তখন আর এটার খুব বেশি কার্যকারিতা থাকবে না। বাট আমি মনে করি যে বাংলাদেশ প্রথম থেকে 4-2-3-1 খেলছে, বাট ইন পজিশন ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়, এবং আউট অফ পজিশন ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়। সো ফরমেশন ডাজন্ট ম্যাটার, এটা খুব বড় রোল আসলে কিভাবে তারা ইমপ্লিমেন্ট করছে। মেইন হচ্ছে যে অ্যাটাকিং একটা টিম কিভাবে করছে, এবং অ্যাটাকিং এর শেপটা কি হয় তাদের, এবং ডিফেন্ডিং এর সময় ডিফেন্ডিং শেপটা কি, এটা হচ্ছে মেইন ব্যাপার। এবং মেইন মোমেন্ট যে খেলাগুলো, যদি আমরা 6টা মোমেন্ট ধরি, যে লুজিং বল, উইনিং বল, পজেশন, উইদাউট পজেশন, কাউন্টার অ্যাটাক অ্যান্ড সেট পিসেস, এই জিনিসগুলির মধ্যে আমাদের প্লেয়ারদের শেপটা কি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং কি, টেকনিক্যাল মানে ট্যাকটিক্যাল ডিসিশনগুলি কি, এগুলি ইম্পর্টেন্ট। অবশ্যই জামাল ভাইয়ের রোলটাও অনেক বেশি সেন্ট্রাল অফ দ্য মিডফিল্ডে তিনি খেলছেন, এবং দলকে খেলানোর ক্ষেত্রেও আমরা আশা করব আজকে বাংলাদেশ দল ভালো একটা পারফর্ম করবে, এবং স্বাভাবিকভাবে 2-0-তে জেতার যে একটা প্রত্যয় সেটা রক্ষা করবে। ধন্যবাদ আপনাকে সাইফুল বারী টিটু। আমরা শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।